আম্মুর ফোনে একদিন মেসেঞ্জারে একজন লোকের আই লাভ ইউ মেসেজ দেখতে পেয়েছিলাম। আমার নাম সায়ন। তখন আমি সবেমাত্র অষ্টম শ্রেণীতে পড়ি। নিজের কোনো পার্সোনাল ফোন ছিল না, তাই ঘুরে ফিরে আম্মুর ফোনটাই ব্যবহার করতাম গেম খেলা বা টুকটাক দরকারে। স্ক্রিনে ভেসে ওঠা মেসেজের ওই 3টা শব্দ সেদিন আমার 13 বছর বয়সী চড়ুই পাখির মতো মনটাকে এক ঝটকায় একটা খাঁচায় বন্দি করে ফেলেছিল। তিনি আম্মুর স্কুল বা কলেজ জীবনের বন্ধু। আব্বুর সাথেও তার সম্পর্কটা বেশ ভালোই ছিল। তার ঠিক 2 বছর পর এসএসসি পরীক্ষার ফল বের হওয়ার পর আব্বু আমাকে একটা নতুন মোবাইল কিনে দেয়। নিজের ফোনে ফেসবুক আইডি খোলার পর বাবা মায়ের পরিচিত এবং শুভাকাঙ্ক্ষী ভেবে সেই লোকটিকে আমিও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, যুক্ত হয়েছিলাম তার সাথে। কিন্তু ভেতরে ভেতরে একটা কাঁটা সবসময় বিঁধত, যা আমি কাউকে বলতে পারিনি। সেই কাঁটাটা বিষাক্ত হয়ে বুকে বিঁধল সেদিন যখন সদ্য এসএসসি শেষ করে আমি একদিন আম্মুর ফোনে নোটিফিকেশন আবার তার মেসেজ দেখলাম, শাড়িতে তোমাকে বেশ সুন্দর লাগে। বুকের ভেতরে কেমন যেন একটা আগুন জ্বলে উঠছিল সেদিন। অপমানে, ক্ষোভে আর নিজের মায়ের সম্মানের উপর অন্য কারো এমন নিষ্প্রিয় অধিকার দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। নিজের আইডি থেকে সরাসরি তাকে মেসেঞ্জারে নক করে কড়া গলায় লিখেছিলাম, আমার মাকে যেন আর কোনোদিন আপনি মেসেজ না দেন। লোকটি চতুর ছিল, উল্টো আমাকে জ্ঞান দেওয়ার সুরে বলল, সায়ন তুমি আমাকে ভুল বুঝছো, তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, আর তোমার এতই খারাপ লাগলে তুমি তোমার মায়ের ফোন থেকে আমাকে ব্লক করে দিতে পারো। বয়সটা তখন ছিল কম, বড়দের এই জটিল কুটিল মনস্থ আমি বুঝতে পারিনি। তবে আম্মুকে সরাসরি এই নিয়ে কোনো কটু কথা বলার সাহস বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না। ছোটবেলা থেকে আমি বাবা মাকে অসম্ভব সম্মান করে এসেছি। ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি করা আমার স্বভাবে নেই। আম্মু পরে একদিন নিজেই আমার মন খারাপ দেখে আমাকে বুঝিয়েছিলেন, ওনার কথা অন্য কোনো মানে নেই সায়ন, উনি আমাদের খুব খারাপ সময়ে অনেক বড় সাহায্য করেছিলেন। উনি শুধু একজন ভালো বন্ধু। মনকে সান্ত্বনা দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আসলে আমি ভুল বুঝেছি। কিন্তু মানুষের জীবনের স্বাভাবিক ছন্দটা যে এত দ্রুত বদলে যেতে পারে তা আমার জানা ছিল না। এসএসসির এই ঘটনার পর যখন আমি ইন্টারমিডিয়েটে উঠলাম, ঠিক তখন থেকে আমার চিরচেনা মা যেন এক অচেনা মানুষের রূপ নিতে শুরু করলো। হঠাৎ করে যেন মায়ের কাছে আমি পর হয়ে গেলাম। আমার প্রতি তার আচরণে এক অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত কর্কশতা চলে এলো। সেদিন দুপুরে খাবার টেবিলের ঘটনাটা আমার জীবনের এক বড় ধাক্কা দিল। গরম ভাতের প্লেট সামনে নিয়ে বসেছি, তরকারির বাটি থেকে মাছের বড় টুকরাটা চামচ দিয়ে প্লেটে তুলতে মা তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, বড় পিসটাই খাওয়া লাগবে, বাপের তো আর তেমন রোজগার নেই, রাজার হালের খাওয়ার দিন শেষ। বুকের ভেতরটা সেদিন চড়াত করে উঠল। যে মা ভালো মন্দ রান্না করলে সবার আগে আমার পাতে তুলে দিতেন, আর সামান্য একটু মাছের জন্য তিনি আমাকে এইভাবে খোঁটা দিলেন। শুধু আমাকেই নয়, কথায় কথায় আব্বুকে টেনে এনে অপমান করা মায়ের রোজকার অভ্যাসে পরিণত হতে লাগলো। আব্বু মানুষটা ভীষণ শান্ত আর চাপা স্বভাবের। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে যখন ঘরে ফেরেন, মায়ের মুখ থেকে একটা ভালো কথা তার কপালে জুটে না। মা এখন আর আব্বুর সাথে ভালো করে কথাই বলে না। সবসময় একটা অবহেলা, একটা তাচ্ছিল্যের সুর, যেন আব্বু এই সংসারে কেউ নন, কেবলই একটা অপ্রয়োজনীয় আসবাবপত্র। আমি প্রায়ই দেখতাম মায়ের হাতে ফোন থাকলে মায়ের ফোনের কিপ্যাডে হালকা আওয়াজ আসছে। কার সাথে এত কথা মায়ের? সেই কলেজ জীবনের বন্ধু নাকি অন্য কেউ? আমি খাটে শুয়ে ছটফট করি। একদিকে আমার শ্রদ্ধেয় বাবা, যিনি নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে আমাদের হাসি খুশি দেখতে চান, আর অন্যদিকে আমার মা, যাকে আমি পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষ বলে জানতাম। কিন্তু মায়ের এই নীরব পরিবর্তন, আব্বুর প্রতি এই চরম অবহেলা, আর আমাকে কথায় কথায় দেওয়া মানসিক যন্ত্রণা, সবকিছুর পেছনে কি তবে সেই মেসেজের মানুষটাই রয়েছে? একদিন দুপুরের ঘটনা। আব্বু অফিসে গিয়েছে, আমি কলেজ থেকে একটু আগেই ফিরেছি। ড্রয়িং রুমের দরজাটা ভেজানো ছিল, আলতো করে ধাক্কা দিতেই ভেতরে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। মা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন, পরনে একটা গাঢ় নীল রঙের শাড়ি, মায়ের ঠোঁটে লাল লিপস্টিক, চুলে আলতো করে গোজা একটা তাজা গোলাপ, আর মায়ের হাতে ধরা ফোনটার ভিডিও কলের ক্যামেরায় অন করা। মা হাসি মুখে ফোনের ওপাশে থাকা কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন। স্ক্রিনের ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো, বলেছিলাম না এই শাড়িটাই তোমাকে ঠিক আকাশের মতো দেখায়। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। দরজার হাতলটা শক্ত করে চেপে ধরলাম আমি, হাত কাঁপছে, চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে। ঠিক তখনই মায়ের চোখ পড়লো দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে থাকা আমার উপর। মায়ের হাসি মুখটা পলকে ফ্যাকাশে হয়ে গেল। মায়ের হাতের ফোনটা কাঁপতে কাঁপতে ড্রেসিং টেবিলের উপর রেখে দিল। উপাস থেকে তখনও সেই পুরুষালী কণ্ঠটা ভেসে আসছিল, কি হলো রেনু, চুপ করে গেলে কেন? মা তড়িঘড়ি করে কলটা কেটে দিলেন। আয়নায় মায়ের সেই লাল লিপস্টিক মাখা ঠোঁট দুটো তখন ভয়ঙ্কর কাঁপছিল। যে মাকে আমি চিরকাল শাড়ির আঁচলে মুখ লুকানো এক সংসারী নারী হিসেবে দেখে এসেছি, আজ তার এই রূপ আমার কিশোর মনের সমস্ত বিশ্বাসকে এক নিমিষে গুড়িয়ে দিল। আমি একটা শব্দও করলাম না, শুধু একদলা তীব্র ঘৃণা আর কষ্ট গলার কাছে দলা পাকিয়ে এলো। মায়ের দিকে শেষবার তাকিয়ে আমি নিজের ঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। ড্রয়িং রুমের ওই নীল শাড়ির লাল লিপস্টিক আর ফোনের উপাসের কণ্ঠটা আমার মাথার ভেতরে অবিরাম হাতুড়ি পেটাতে লাগলো। সেদিন রাতে আব্বু যখন অফিস থেকে ফিরলেন, তখন তার শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়ছিল, অথচ ডাইনিং টেবিলে খাবার দেওয়া ছিল না। মা নিজের ঘরে দরজা বন্ধ
করে শুয়ে আছেন। আব্বু রান্নাঘরে গিয়ে নিজেই একটা প্লেটে ঠান্ডা ভাত বেড়ে নিলেন। আমি আড়াল থেকে দেখছিলাম, অতিরিক্ত পরিশ্রমে আব্বুর হাত দুটো কাঁপছিল। যে মানুষটা নিজের জীবনের সবটুকু রক্ত জল করে আমাদের ভালো রাখার চেষ্টা করছেন, তার এই পরিণতি আমি মেনে নিতে পারছিলাম না। আমার খুব ইচ্ছে করছিল আব্বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আব্বু আমি তোমাকে ভালোবাসি, আমাদের সংসারটার আগের মতো নেই। কিন্তু আমি পারিনি। এক চরম অপরাধবোধ আমাকে গ্রাস করে নিল। এরপর থেকে সংসারের ভাঙ্গনটা আরো স্পষ্ট হতে শুরু করলো। মা এখন আর কোনো কিছু আড়াল রাখার প্রয়োজন বোধ করেন না। রান্না বান্না প্রায় বন্ধ, ঘরের কোনো ধুলোয় আস্তরণ। আব্বু কিছু বলতে গেলে মা চিৎকার শুরু করে দেন, তোমার মতো অসফল পুরুষের সাথে সংসার করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি দিয়েছো তুমি আমাকে? একটু ভালো শাড়ি, একটু ভালো গহনা দেওয়ার ক্ষমতা নেই, আবার মুখ ফুটে কথা বলতে আসো। আব্বু কোনো প্রতিবাদ করতেন না, শুধু মাথা নিচু করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। অন্ধকারের দিকে তাকিয়ে থাকা তার সেই পিঠটা দেখলে আমার বুকটা ফেটে যেত। একদিন কলেজ থেকে ফিরে দেখি ড্রয়িং রুমে এক অদ্ভুত নীরবতা। আব্বু সোফায় স্তব্ধ হয়ে বসে আছেন, তার হাতে মায়ের ফোন। মা সামনে দাঁড়িয়ে, চোখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক অদ্ভুত উদত্ত অহংকার। হ্যাঁ, আমি রাজীবকে ভালোবাসি। মায়ের এই একটা বাক্য যেন পুরো ঘরের বাতাসকে বিষাক্ত করে তুলল। মা চিৎকার করে বলছিলেন, ও আমাকে মর্যাদা দেয়, আমার সৌন্দর্যের প্রশংসা করে, আর তুমি সারা জীবন শুধু অভাব আর খাটুনি উপহার দিলে। আমি আর এই নরকে থাকতে পারবো না। আব্বু কাঁদছিলেন না, তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছিল না। মানুষের যখন সবকিছু শেষ হয়ে যায়, তখন বোধহয় এভাবে পাথর হয়ে যায়। মা ঘরে গিয়ে আলমারি খুলে নিজের কাপড় চোপড় আর গয়নাগাটি ব্যাগে ভরতে লাগলেন। আমি মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম, অবরোধ গলায় বললাম, আম্মু তুমি চলে যাচ্ছ? মা আমার দিকে তাকালেন, কিন্তু সেই চোখে কোনো মাতৃত্ব ছিল না, ছিল এক অচেনা অন্ধ মোহ। মা কর্কশ গলায় বললেন, তোর বাপের সংসারে তোদের দুজনের অভাবের নাটক নিয়ে আর থাকতে পারলাম না সায়ন, আমাকে আটকাতে আসিস না। মা যখন রাজীবের পাঠানো গাড়িতে উঠে চলে যাচ্ছিলেন, আমি জানালা দিয়ে তাকিয়ে দেখলাম আকাশের বুকে কালো মেঘ জমেছে। একটা মানুষের ভুল ইচ্ছে আর পরক্রিয়ার লোভ কিভাবে একটা হাসি খুশি পরিবারকে শ্মশান বানিয়ে দিতে পারে, তা আমি নিজের চোখে দেখলাম। মা চলে গেলেন ঠিকই, কিন্তু রেখে গেলেন এক ধ্বংসস্তূপ। ড্রয়িং রুমের কোণে মায়ের সেই ফেলে যাওয়া তাজা গোলাপটা তখনও শুকিয়ে কালো হয়ে গেছে। আর সোফায় বসে থাকা আমার আব্বু, যিনি লিভিং রুমের শূন্যতার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলছিলেন, আমি তো কোনো কমতি রাখিনি সায়ন, তবে কেন এমন হলো? সংসারটা ভেঙে গেল। একটা মায়ের হাত ধরে যে বাড়িটা স্বর্গ হতে পারে, আজ সেই মায়ের কারণে তা এক জীবন্ত নরকে পরিণত হলো।